যারা দম্পতি স্বামী স্ত্রী তারা কি ভালো আছে? যে বিয়েতে ভালোবাসা নেই সেই বিয়েটা অবৈধ, আর যেখানে ভালোবাসা আছে সেই পরকীয়াটাও বৈধ। একটা হেভি ইন্টারেস্টিং টপিক পেয়েছি, একদিন আমার লেগ পুল করতো, এবার লেগ পুল। তুমি কত ছেলের মন ভেঙেছো সেটা বলো। আমি কারো মন ভাঙি না, আমি তো সবার মনে রাজ করি। দেখো কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ ক্লিয়ার এসেছে। জি ভাই, কাঞ্চনজঙ্ঘা। বেলা শেষে সূর্য অস্তাচলে ছুটে চলেছে আমাদের ট্রেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের পথে। অনেক কিছু প্রাপ্তি আর অপ্রাপ্তির দোলদোলায় লিখছি কালিম্পং জেলার ছোট্ট একটা পাহাড়ি গ্রাম ফিকলে গাঁওয়ের কথা। মাত্র 24 ঘন্টার মধ্যে অদ্ভুত এক ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল এই জায়গার সাথে, যে সম্পর্কে জায়গা করে নিয়েছিল পাহাড়ি মানুষের অকৃত্রিম আতিথেয়তা, নদীর বুকে ওই ছোট্ট ছেলেটার উন্মত্ততা, ভুলতে না পারা পাহাড়ি খাবারের স্বাদ, বিড়াল ছানার সাথে আমাদের মোলাকাত, জঙ্গলের পথে ছোট্ট এক অভিযান, আর কাঞ্চনজঙ্ঘা আমাদের সবার ইমোশন। সব মিলিয়ে ফাটাফাটি এই অফবিট ডেস্টিনেশন। 9ই নভেম্বরের এই সকালটা শুরু হয়েছিল কালিম্পংয়ের ছোট্ট একটা পাহাড়ি গ্রাম পানবো থেকে, যে গ্রামে রাত্রিবাসের অভিজ্ঞতা এর আগের পর্বে শেয়ার করেছি। আজ খুব সকালে ঘুম থেকে উঠে পানবোর গুরদুংদারা ভিউ পয়েন্ট থেকে সানরাইজ দেখে হোমস্টেতে ফিরে এসে কাঞ্চনজঙ্ঘাকে স্মার্টফোনের জুম লেন্সে সেট করে গরম গরম চা সহযোগে এনার্জির পারত্রা চড়িয়ে নিচ্ছি। পরিকল্পনা এই যে ব্রেকফাস্ট পর্ব শেষ করে পানবো থেকে এই সকালেই আমরা রওনা দেব ফিকলে গাঁওয়ের পথে। ঝকঝকে সুন্দর একটা সকাল। আমরা গুরদুংদারা থেকে ফিরে এসেছি। ফিরে আসার পর আমাদের জিমি ভাই চা বানিয়েছে আমাদের জন্য। শুধু চা খাচ্ছি বলা ভুল, সামনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ ক্লিয়ার এসেছে। জি ভাই, কাঞ্চনজঙ্ঘা। শুধু কাঞ্চনজঙ্ঘাই নয়, এখান থেকে কিন্তু আরো অনেক জায়গায় দেখা যায়। একটু আপনাদেরকে আমি ব্যাখ্যা দিই। জিমি ভাই একটু আগে বলছিল এই যে মেঘে ঢাকা জায়গাটা, এটা হচ্ছে শিটং। এর মাঝখানে রয়েছে হচ্ছে টাইগার হিল। এই জায়গাটায় তাগদা তিন চলে, এই মেঘে ঢাকা জায়গা। আর ওইদিকে নামচিও দেখা যায়, নামচির কিছুটা অংশ এখান থেকে দেখা যায়। সানরাইজ তো পাচ্ছেন, সেই সাথে কাঞ্চনজঙ্ঘাও পাচ্ছেন, প্লাস বাকি সব জায়গার ভিউ পাচ্ছেন। আরেকটা জিনিস হয়তো আপনারা এতক্ষণে বুঝে নিয়েছেন যে এই যে যতগুলো পাহাড়ি গ্রাম রয়েছে বা অফবিট ডেস্টিনেশন রয়েছে, সবগুলো কিন্তু এমন জায়গায় যেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘাকে বেস করেই কিন্তু এই অফবিট ডেস্টিনেশনগুলো আস্তে আস্তে পপুলার হয়েছে, এই গ্রামগুলো পপুলার হয়েছে। পলকে বললাম পল এখানে বস, কাঞ্চনজঙ্ঘা দেখ, ছুটে পালিয়ে গেল। এখন যদি বলতাম যে চিকেন পকোড়া আছে, মানে স্ন্যাক্স আইটেম আছে, তাহলে কিন্তু পল এখানে থাকতো, মানে ওটার জন্য এখানে থাকতো। আর ব্রেকফাস্টের কথা যদি বলি, এখানে কিন্তু রুটি সবজি রয়েছে, আলুর পরোটা রয়েছে, লুচি তরকারি রয়েছে, সেই সঙ্গে সেদ্ধ ডিমও রয়েছে। আমার সকালবেলা পছন্দের খাবার যদি বলতে হয় তাহলে এই আমি সঙ্গে ড্রাই ফ্রুটস নিয়ে ঘুরে বেড়াই। এর মধ্যে কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, আমন্ড রয়েছে, ব্লুবেরি রয়েছে, পেস্তা রয়েছে, অনেক কিছু রয়েছে। এই 2-4 দানা মুখে দিয়ে নিই, এতেই হয়ে যায়। সবসময় তো সব দিন আমি সব জায়গায় ব্রেকফাস্ট বা পেট ভরা খাবার পাই না, তো এটা দিয়ে কাজ চালাই। ব্রেকফাস্ট পর্ব শেষ করে তৈরি হয়ে সকাল 10:45 নাগাদ আমরা হোমস্টে থেকে চেক আউট করলাম। গন্তব্য ফিকলে গাঁও। আমার সানগ্লাসটা খুঁজে পাচ্ছিলাম না, দেখি ম্যাডাম চোখে পড়ে বসে আছে। দাও সানগ্লাসটা দাও। না দাও, ঠিক আছে, মিলতে हैं फिर मिलेंगे मैम। ঝকঝকে সুন্দর একটা সকাল, যে সকালে পানবো থেকে আমরা চলেছি ফিকেল গাঁওয়ের পথে। সড়ক পথে সময় লাগতে পারে 3 থেকে 3.5 ঘন্টা মতো, যদিও আমাদের ক্ষেত্রে অনেকটাই বেশি, কারণ এই যাত্রাপথে আমরা পরিচিত হব বেশ কয়েকটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টের সাথে। এনজেপি থেকে যারা আগামী দিনে লোলেগাঁও যাবেন কিংবা লোলেগাঁওতে রাত্রিবাস করবেন, তারা দেখে নিতে পারেন কালিম্পংয়ের আরও একটা অফবিট ডেস্টিনেশন চারখোল, যেটা বর্তমানে আমাদের গন্তব্য। কালিম্পং ডিস্ট্রিক্টের আরও একটা পাহাড়ি গ্রাম, আরও একটা অফবিট ডেস্টিনেশন, এটা হচ্ছে চারখোল। আশেপাশে অনেক হোমস্টে রয়েছে, এখানে অনেকে এসে রাত্রিবাস করেন পাহাড়ি গ্রামের ভাইব নিতে। যতই শহরে পার্ক থাক, সুইমিং পুল থাক, শপিং মল থাক, একটা মানুষ আর কতদিন শপিং মলে যাবে? একটা মানুষ কতদিন আর ক্লাবে যাবে? একটা মানুষ কতদিন আর ওইসব আর্টিফিশিয়াল পার্কে যাবে? নেচারকে পেতে গেলে পাহাড়ে আসতেই হবে, মন ভালো করার জন্য পাহাড়ে আসতেই হবে। আর এই পাহাড়কে আসা কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রকম গ্রাম ফেমাস হয়েছে, এই কালিম্পংয়ে বলুন বা দার্জিলিংয়ে বলুন বা সিকিমে বলুন, এবং সেটা হয়ে গেছে এক একটা অফবিট ডেস্টিনেশন। চারকোল ঠিক তার মধ্যে একটা। জিমি ভাইকে জিজ্ঞেস করে জানতে পারলাম চারখোলের এই ভিউ পয়েন্ট থেকে সামনে তাকালেই রয়েছে কালিম্পং শহরের ভিউ, বিশেষ করে রাতের বেলায়, যা এক কথায় অসাধারণ। একদিকে রয়েছে ডেলো, লাভা, লোলেগাঁও, এবং ওই দূর পাহাড়ে আমাদের গন্তব্য ফিকলে গাঁও, আর সব কিছুর ওপরে রয়েছে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ। এই ভিউ পয়েন্টটার নাম কি? এই ভিউ পয়েন্টটা হচ্ছে চারকোল ভিউ পয়েন্ট। চারখোল ভিউ পয়েন্ট, গেটওয়ে চারকোল। গেটওয়ে চারখোল। তো ওনার হোমস্টে রয়েছে এখানে একদম সামনেই, মানে পারিজাত হোমস্টে। ওনার এখান থেকে খুব সুন্দর ভিউ রয়েছে। পাশেই যেটা রয়েছে মনস্ট্রি আছে একটা ছোট, আর কিছুটা আগে এগিয়ে সামনে গুম্ফাধারা ভিউ পয়েন্ট বলে একটা ভিউ পয়েন্ট আছে। মেনলি পাইন ফরেস্ট আছে ওখানটায়। ঘন্টা খানেকের ট্রেক করে গেলে ভালো, খুব ভালো জায়গাটা। আর লেফট সাইডে যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে পাবং বলে একটা গ্রাম আছে,
রাস্তাটা পুরোটাই দুই সাইডে ফরেস্ট, মাঝখান দিয়ে রাস্তা, পুরো সিনিক বিউটি নিয়ে পাবং পাবো। ভিলেজটা হচ্ছে ভ্যালির মধ্যে, ওটাও খুব সুন্দর জায়গা। 35 কিলোমিটার ডেলো কালিম্পং। আর এদিকে রয়েছে আর কোলাখাম, ছাঙ্গে ফলস যাওয়া যেতে পারে এখান থেকে। কালিম্পং এ 8 ভিউ পয়েন্ট যেটা আছে ওটাও করা যেতে পারে। হ্যাঁ, আর কেউ যদি লাভা, ঋষভ, লোলেগাঁও তিনটে চলে যাচ্ছে এদিকে। কাছে মার্কেট বলতে সিন্ধি মার্কেট আছে। মানে দুদিনের জন্য যদি আমি হাতে সময় নিয়ে আসি তাতে আমার প্রোগ্রাম হয়ে যাবে। আপনাদেরকে এই জায়গা সম্পর্কে আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যে আপনারা এখানে একদিন বা দুদিন এসে কি কি দেখতে পারেন বা কিভাবে কিন্তু এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যে, কারণ সময় কিন্তু খুব দ্রুত বয়ে যাচ্ছে ওই আকাশে বয়ে চলা মেঘের মতোই। চারখোল থেকে আমরা চলেছি পরবর্তী গন্তব্য লোলেগাঁওয়ের পথে। এই রাস্তা অনেকটাই চওড়া। জিমি ভাইয়ের কাছে জেনেছিলাম যে এই রাস্তা ওলদাবাড়ি থেকে লাভা লোলেগাঁও এবং আরও অন্যান্য জায়গার সঙ্গে সরাসরি যুক্ত করেছে সিকিমের নাথুলা পাসকে। গ্যাংটক ছাড়াও এটা একটা বিকল্প রাস্তা নাথুলা পর্যন্ত যাওয়ার, যদিও সব জায়গায় রাস্তার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। লোলেগাঁও থেকে কয়েক কিলোমিটার আগে রাস্তার একপাশে আমরা দাঁড়ালাম, কারণ এখানে রয়েছে লোলেগাঁওয়ের কোনো এক সময় বিখ্যাত টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট হ্যাঙ্গিং ব্রিজ। জঙ্গলের মধ্যে দিয়ে 1 কিলোমিটার মতো পথ চলে পৌঁছানো যায় সেই হ্যাঙ্গিং ব্রিজের কাছে। অদ্ভুত এই পথ, কেমন যেন গা ছমছমে। জঙ্গলের মধ্যে এক বিরাট অ্যানাকোন্ডা সাপের মতোই গাছে গাছে জড়িয়ে রয়েছে এই পরিত্যক্ত হ্যাঙ্গিং ব্রিজ। সময়ের কারণে তার গায়ে জমেছে শ্যাওলা কিংবা ঝরা পাতা। ট্যুরিস্টদের ভিড়, চিৎকার কিছুই নেই। কেমন যেন একটা গা ছমছমে ভাব আর অজান্তেই জন্ম নেওয়া অদ্ভুত রহস্য, যার বেড়াজাল ছিঁড়ে এগিয়ে চলেছে কয়েকটা প্রাণী অজানার সন্ধান করতে। শ্যাওলা জমে রয়েছে, আরও নানা রকম সব উদ্ভিদ জন্ম নিয়েছে। আমরা এই জঙ্গলের পথ বেয়ে বেয়ে আর কি চলেছি। একটা কিন্তু খুব সুন্দর অ্যাডভেঞ্চার হচ্ছে। বড় বড় গাছের গোড়ায় সব পরজীবী উদ্ভিদ জন্মিয়ে রয়েছে। জঙ্গল ক্রমশ নির্জন হয়ে আসছে। আর ব্রিজটা দেখুন, মনে হচ্ছে তো অজগর সাপ। আমরা পথ চলে প্রায় পৌঁছে গেছি হ্যাঙ্গিং ব্রিজের কাছে। আর এই জায়গাটা যেহেতু একটু ছোট বলে, মানে এখানে এই বাঁশটা ছোট বলে আমাদের পল কিন্তু ব্রিজের উপর উঠে গেছে। আমি উঠবো না, বা আপনারা কখনো ভুলে উঠবেন না। পল হালকা ফুলকা ছেলে পল উঠে গেছে, তবু ব্রিজটা কাঁপছে। পল চলে এসো, পড়ে গেলে কিন্তু ঘটনা ঘটে যাবে। ব্রিজ কিন্তু নড়বড়ে। উঠিয়েছি তোমাকে, বা চলে এসো, আমাকে ধরো আস্তে আস্তে। ইয়েস, সাপোর্ট নাও, ডোন্ট ফিয়ার। হ্যাঁ বলো। চলো না, যেখান থেকে এন্ড হয়েছিল না, হ্যাঁ ওখান থেকে যাই আমরা। অদ্ভুত গাছের পাতা, একদিকটা এই কালার একদিকটা এই কালার। কি পেলে? ল্যাডার। আচ্ছা, তুমি কি ল্যাডারে উঠতে পারবে উপরে? শোনো, এখানে চলে এসো, তোমার ওপর অনেকের অভিশাপ আছে। হ্যাঁ, তুমি অনেকের প্রিয় জিনিস ছিনিয়ে নিয়েছো, এখানে চলে আসো। মাঝখানে দাঁড়িও না, এদিক থেকেও গাড়ি আসতে পারে যখন তখন, এদিক থেকেও গাড়ি আসতে পারে। এই জায়গাটা ঢালু জায়গা। আমি তো বলছি তুমি ভিডিও শুট করো, কিন্তু তুমি সাইডে এসে, রাস্তার মাঝে দাঁড়িও না। আর তুমি বলে কার অভিশাপ আছে? বিভিন্ন মানুষ অভিশাপ দেয়, তুমি ধরো বুঝো তো সবকিছু। আবার তুমি আমাকে 8 লাখ টাকা খরচ করাবা। বিষয়ে কিছু করে বলুন। আপনি যদি মানুষকে গাছে ওঠান, তারপরে গাছ থেকে নেমে ধপাস করে পালিয়ে যান, তাহলে দোষটা কি মানুষের হয় না ইনার হয়? কমেন্টস করে জানান তো দেখি। আমি গাছে উঠাই না, আমি মনের মনি কোঠায় রাখি। চলো এবার। না, গাছে উঠাবেও, এমন করে তাকে গাছে উঠাবে ট্যাং করে, আর ধারাং করে নিচে চলে যাবে। বেশি সার্টিফিকেট দিতে হবে না। 40 বছর বয়সের পরে ওইসব স্কুলের সার্টিফিকেট কোনো কাজে লাগে না। কৌশিক 40 বছর, কৌশিক সব এখন 35। আর কৌশিক হচ্ছে রাস্তায় পুতুলগুলো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর দেখতে, বেশ সাজানো গোছানো। কৌশিক ওটাকে বল, মা এটা কিনে দাও, মা এটা কিনে দাও। যে কিনে নিল না পুতুলটা, হাট পুতুল, নেক্সট কাম। তা তোমার সঙ্গে 14 বছর বিয়ে গেলাম। আমি ঠিকই আছি। আমি সবার সুস্মিতা ঘোষ হয় না। ঠিক আছে, কেউ কেউ তো সুস্মিতা সেনও হয়। জঙ্গল অভিযান শেষ করে আমরা এসে পৌঁছলাম আলটিমেট লোলেগাঁওতে। একদম কাছেই, লোলেগাঁও থেকে ওই জঙ্গলটা খুব কাছেই, ওই হ্যাঙ্গিং ব্রিজটা। তো এখানে আমরা একটু চা খাবো, কারণ খিদে পেয়েছে। সকালে আমি সেরকম ব্রেকফাস্ট করিনি, 2 ডিম খেয়েছি শুধুমাত্র। আর এই হাঁটা চলার পর খিদে পেয়েই যায়। তো এখান থেকে ও অর্ডার দিচ্ছ চিকেন মোমো। হ্যাঁ, তুই কি খাবি? ম্যাগি। সবসময় মোবাইল। বসুন না। এখানে কিন্তু রাস্তার আশেপাশে বেশ কিছু দোকান রয়েছে, রাস্তার এদিকে এবং ওদিকে। খুব সুন্দর একটা জাংশন পয়েন্ট রয়েছে এখানে। তো এখানে কিন্তু আপনারা চাটা খেতে পারেন, মোমো খেতে পারেন। আচারও বিক্রি হচ্ছে, নানা রকম আচার। এগুলো মনে হয় এখানকার লোকাল আচার। চা, কফি, ডিম সব কিছুই আছে। একটা হেভি ইন্টারেস্টিং টপিক পেয়েছি। একদিন আমার লেক পুল করতো, এবার লেক পুল। কি বললা কথাটা একবার বলো, রিপিট। 15 বছর ধরে আছি, এটা 15 বছর রানিং চলছে। এবার তুমি বলে না, তুমি আমি তোমার কত মানুষের মন ভেঙেছি কি করে? আমার না, তুমি কত ছেলের মন ভেঙেছো সেটা বলো। তুমি আমি কারো মন ভাঙি না। বল
বলো। আমি তো সবার মনে রাজ করি। না মন ভেঙে গেছে বলো। কেন মন সোনা। ভাঙবো? আমি সবাইকে ভালোবাসি। কি রকম ভালোবাসি সোনা? এজ এ ফ্রেন্ড হিসেবে ভালোবাসি। মানে হাত বন্ধুত্ব মানে যে সবসময় যে রোজ ফোন করতে হবে, কল করতে হবে, মেসেজ করতে হবে, এরকম ব্যাপার নয়। বন্ধু আমি সেই অর্থে মনে করি যে তার যখন কোনো প্রবলেম হবে আমি যদি তার পাশে গিয়ে দাঁড়াতে পারি, দ্যাটস আমি বন্ধু। আমি বলি সবাইকে যারা আমার বন্ধু, সুখের দিনে আমাকে ডেকো না, সুখের দিনে আমার কথা মনে করো না, কিন্তু যদি কখনো প্রবলেমে পড়ো, ধরো যে কোনো রকম প্রবলেম, তবে হ্যাঁ প্রত্যেকটা জনের লাইফে বন্ধু থাকা উচিত। তা তোমারও তো বন্ধু আছে, আমি তো কিছু বলছি আমার না। বন্ধু কেউ নেই, ছিল আমার তো। বন্ধু হচ্ছে পল। ছিল না বন্ধু একটা তোমার? কাটতে হয়ে গেছে। কাটতে দেয় সবাইকে, না বাবা, ঝগড়া করে কাটতে দাও তা বন্ধু। তুমি কারোর সাথে বন্ধুত্ব করবা, যদি সেই বিস্কুট বন্ধুর দিছে- বউ আমাকে ফোন করে বলবে যে আপনার বউ, না 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 তখন না কি মিথ্যা করবো? কথা। এই কাঠি তো কোনটা, কোন বিস্কুটটা ভালো? আমি তো গরম জল চাইছিলাম। কোন বিস্কুট দাও না। না, পাহাড়ের মোমো সব জায়গায় ভালো না। মোমো কেনার সময় দেখতে হবে যেটা বাসি কিনা। অনেক সময় ওরা আগের দিন মোমো হয়তো গরম করে দিয়ে দেয়, সেটা দেখে নিতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে এই যে মোমো না, মোমোর সাইজ যত ছোটো তত টেস্টি হয়। বাইরে যে ময়দার আস্তরণ থাকে না, এটা জিভে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে তো গলে যাবে। এটা হচ্ছে মোমো। সালা ফুড ব্লগার হয়ে গেছে তুমি। মোমো তো খেয়ে দেখলাম, মোমোর টেস্ট ঠিকঠাকই ছিল। বাট জিমি ভাই বলছে যে এখানকার একটা আইটেম ট্রাই করতে, অনেকটা ম্যাগির মতো, বলো ওয়াই। তো ওয়াইটা একটু খেয়ে দেই কীরকম। এর মধ্যে পেঁয়াজ রয়েছে আর ডিম রয়েছে, জিনিসটা বেশ ঝরঝরে। ওই ম্যাগির মতো না, ওই গুলে যাচ্ছে ওরকম নয়, মানে একটু ল্যাতে নয়, শক্তপোক্ত, মানে হাক্কা যাকে বলে। আমার এটা পছন্দ। হ্যাঁ হবে না ভেজ। আমাদের পল ভেজ খাবে না, ওখানে পেঁয়াজ পেয়েছে বলে খাবে না। আর আমি একটা ভেজ দিয়ে না। আরে ওটাকে হাত দিয়ে বেজে খা না তুই। তাহলে তুমি তো ডিম দিয়ে আর তো কিছুই নেই। দেখ পুরো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে। লোলেগাঁওতে পৌঁছে টুকটাক খাওয়া দাওয়া করার পরে কিন্তু আপনারা এই যে লেখা আছে আই লাভ লোলেগাঁও, এখানে গিয়ে ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে। আমি এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছিলাম আমার আগামী গন্তব্যের দিকে। হঠাৎ পল আমাকে বললো, মানে পল ওর মাকে বলছে, মা দেখো পাহাড় 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 নিয়ে তো কখনো মাথা ঘামায় না, কী ব্যাপার? তো যখন দেখলাম তখন জিম ভাইকে বললাম আপনি গাড়িটা একটু দাঁড় করান, সামনে সত্যি কিছু একটা আছে। কী আছে দেখাচ্ছি আপনাদেরকে। লোলেগাঁও থেকেও লোলেগাঁও থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ পাওয়া যায়। ওইদিকে কালিম্পং শহর আর এই সামনে কাঞ্চনজঙ্ঘা। আজকে আকাশটা পরিষ্কার, তো আরও একবার দেখে নিন কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে। ভারতবর্ষে কোনো পাহাড় বা কোনো পর্বত বোধহয় এতটাও পপুলার নয় কাঞ্চনজঙ্ঘা যতটা পপুলার। আমাদের বাঙালিদের কাছে তো বটেই, সেই সাথে কিন্তু ভারতবর্ষের অনেক জায়গার মানুষের কাছে সবাই জানে যে ওয়েস্ট বেঙ্গল মে কাঞ্চনজঙ্ঘা হ্যায়। আমি বাইরে গিয়ে শুনি অনেকের মুখে, তো এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ায় বিশাল পপুলার। এই যে রাস্তা চলে যাচ্ছে এই দিকে, এটা যাবে হচ্ছে লাভার দিকে। যারা লাভা যাবেন তাদের রাস্তা যাবে এই দিকে, আর আমরা যাব হচ্ছে এই দিকে। এটা হচ্ছে কালিম্পংয়ের রাস্তা। আমরা কালিম্পংয়ের দিকে যাচ্ছি, আর লাভা যাচ্ছে হচ্ছে এই দিকে। লাভার টর্চন আছে? लावा में टॉय ट्रेन नहीं আছে লাভা হচ্ছে লাভার চলো। পল কেবলই জানতে চাইছিল যে লাভাতে টয় ট্রেন আছে কিনা, কারণ দার্জিলিংয়ে টয় ট্রেনে জয়রাইড করে আসার পর ওর মনে এই ধারণা হয়েছে যে উত্তরবঙ্গের পাহাড় মানেই সেখানে টয় ট্রেন থাকবে। বটল কি করবি? রেখে দাও তোমার কাছে। আজকের আবহাওয়া ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। অদূরে ওই ডেলো পাহাড়ে দেখা যাচ্ছে সেখানে পর্যটকরা প্যারাগ্লাইডিং করছে। বল প্যারাগ্লাইডিং করবি? হ্যাঁ ও তোকে নেবে না। ইতনা তো জায়গা শর্ট টাইম করব। শর্ট টাইম? হ্যাঁ তুই কোনো প্যারাগ্লাইডিং করেছিস? হ্যাঁ প্যারাগ্লাইডিং করেছিস? হ্যাঁ কোথায়? 3500 টাকা সস্তা নাকি টাকা? না তো 3500 টাকা আমার কত কি হয়ে যাবে খাওয়া দাওয়া? তোর কাছে টাকা আছে? না আমার 200 টাকা দিতে। কোথায় টাকা পাবি? জিমি করবি প্যারাগ্লাইডিং? হ্যাঁ টাকা কে দিবে? বাবা আর জিমি বাড়ি ফিরবি না এখানে থাকবি? বাড়ি ফিরবো। স্কুলে যাবি না এখানে থাকবি? স্কুলে পড়াশোনা করবি না করবি না? সময় বেলা 1:55 চলার পথে আমরা একটা নদীর ধারে, বলবো না, নদীর ওপরেই, মানে রিভার বেডে আমাদের জিমি ভাই গাড়ি নামিয়ে দিয়েছে। এটা হচ্ছে রেলিখোলা নদী বা রেলি নদী। সুন্দর একটা জায়গা। তবে এই সময়টায় নভেম্বর মাসে কিন্তু নদীতে জল অনেকটাই কম। যদি আপনারা আসেন এখানে তাহলে কিন্তু সাথে জামা কাপড় যদি থাকে আপনাদের, যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু পাহাড়ি নদীতে স্নান করতে পারবেন। বেশ সুন্দর নদী, খুব বেশি গভীরও নয়, জলের পরিমাণও কম। এখানে অনেকে আর কি স্থানীয় লোকজন জামা কাপড় ধুচ্ছে। আমাদের পলের মা চলে গেছে ওখানে মোবাইল নিয়ে শ্যুট করতে। পল পাথরে খেলা করছে। নদীতে যদিও জল খুব কম, জলস্রোত কম, তবুও নদীর কুলকুল শব্দ আছে। নদীর পার্বত্য পথ রয়েছে, একটা পাথর থেকে একটা পাথরে লাফিয়ে লাফিয়ে চলা। নদীর বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, একটা গেছে এই দিকে একটা ওইদিকে, মানে বেঁকে বেঁকে চলে গেছে, সব কিছু একটা জায়গায় গিয়ে মিশছে। আর ছবি তোলার জন্য নিঃসন্দেহে খুব সুন্দর জায়গা। পল এখন সুইমিং পুলে যাচ্ছে স্নান করতে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, দূরে দূরে।
কেমন লাগছে বল? হ্যালো তুমি- দেখো আমরা আরেকটা ভিডিও বানাবো, ওখান থেকে আমরা যাব। না এখানেই দেখি তো আমরা ওখানে কি কি আছে, ফিশ আছে। তোমাদেরকে ভিডিও চলো চলো ওঠো। এই জায়গায় এসে পলের কেমন লাগছে সেটা হয়তো ওর মনের অনুভূতি, কিন্তু এখানে দাঁড়িয়ে আমার বারবার মনে হয়েছে শৈশব শুধুমাত্র বইয়ের ব্যাগ আর স্কুলের বাউন্ডারির মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানে ক্লাসে কে ভালো রেজাল্ট করেছে, কে খারাপ তার প্রতিযোগিতা নেই, নেই গার্জেন কল কিংবা ইংরেজি মাধ্যম স্কুলের প্রজেক্টের ভার। প্রকৃতি আর প্রকৃত শৈশব আজ মিলেমিশে একাকার। আজ সব শাসন, সব অভিযোগ, সব নিয়মের তোয়াক্কা না করে হারাবো আমরা এই পাহাড়ি নদীপথ ধরে। শিশু বড় হবে সময়ের নিয়ম মেনে। আমরা কে তাকে শাসন করার? প্রকৃতি আর শৈশব এই দুটোর একটাকেও পরিবর্তন করার কোনো অধিকার আমাদের নেই। জিমি ভাই আর পলের ওই জলের মধ্যে খেলা বারবার মনে করিয়ে দিচ্ছিল স্কুলের বইতে পড়া রবি ঠাকুরের কাবুলিওয়ালা। পল যখন অনেক বড় হবে তখন কি এই দিনগুলো মনে রাখবে? পাহাড়ে এসে কী খাওয়া হয়নি বলুন তো? ঠিক ধরেছেন, মুড়ি। এখানে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, ওদের জন্য কিনলাম হচ্ছে কুরকুরে, ওরা কুরকুরে খাচ্ছে, আমার জন্য এক প্যাকেট মুড়ি পেলাম। পাহাড়ে তো সব মুড়ি নেতিয়ে যায়, ওরা চেক করে করে দু প্যাকেট ছিল যেগুলো নেতায়নি, সেগুলো এখনও কর্মরেই আছে। 15 টাকা নিল মুড়ির প্যাকেট, আর সেই সাথে একটা এরকম মিষ্টি পাউরুটি কিনলাম, 30 টাকা নিল। এখনও তো লাঞ্চ করা হয়নি। আর যেতে যেতে না পাহাড়ি জায়গায় খিদে বেশি পায়, জলও খাচ্ছি, খিদেও পাচ্ছে। যাদের পাহাড়ে এসে একটু বমি টমি হয় না, ধরুন গাটা গোলায়, তারা না চেষ্টা করবেন একটু কিছু টুকটাক সময় মুখ চালাতে, একটু নামকিন খেলেন, একটু মুড়ি খেলেন, একটু বিস্কুট খেলেন, দেখবেন তাহলে বমি টমি পাবে না। কি খাচ্ছিস? ফিকলেগাঁওতে যখন এসে পৌঁছালাম তখন বেলা প্রায় পড়ে এসেছে। ঘড়ির কাঁটা বিকাল 3:30 ঘর ছুঁয়েছে। পাহাড়ের এক কোণে সূর্য ধীরে ধীরে অস্তগামী। হোমস্টের এই এনভায়রনমেন্ট দেখে মুগ্ধ হবে না এমন ট্যুরিস্ট হয়তো কমই রয়েছে। বিশেষ করে যে রুমটা আমাদের জন্য বরাদ্দ ছিল তার মূল্যায়ন ভাষায় করাই মুশকিল। এই রয়েছে বিছানা, ওইদিকে রয়েছে বারান্দা, বিকেলের পরন্ত রোদ এখানে এসে পড়ছে, চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। একটু টয়লেটটা চট করে দেখে নিই আর আপনাদেরকেও দেখিয়ে দিই। এই রয়েছে টয়লেট, খুব সুন্দর, গিজার তো রয়েছে, কোমোড রয়েছে, আর বাইরে রয়েছে ভিউ। আমি তো এই বিছানাটা নেব ঠিক করেছি, আমি এখানে বসে কাজ করব, আর পলের মা ওই বিছানায় ঘুমাবে। আর এরকম রয়েছে বারান্দা, যেখানে বসে আর কি চাটা খাওয়া যাবে, এবং সেই সাথে পাহাড়, আর অদূরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এখানেও চেয়ার রয়েছে, চাইলে এখানেও বসা যাবে। জঙ্গল, প্রকৃতি, নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক। এই হোমস্টেতে মোট 3টে রুম রয়েছে। এটা অবশ্য ভিউ রুম নয়, এটা নর্মাল রুম, বাট এখানে খাট, এদিকে একটা ছোট্ট রয়েছে, ওদিকে দুটো, মানে 5 জনের এটা হচ্ছে ক্যাপাসিটি। এই রুমে 5 জন থাকতে পারবেন। এই রুমটা আরও সুন্দর, এখানেও 2টো বেড রয়েছে, সোফা রয়েছে, আর এই দিক থেকে কিন্তু ভিউ রয়েছে। তবে ওই পাইন ফরেস্টের পাহাড়েরও ভিউ রয়েছে, পেছন দিকে বাগান রয়েছে। এই রুমটা বেশ সুন্দর, সব কটার সাথে কিন্তু রয়েছে হচ্ছে অ্যাটাচ টয়লেট। রুমটা খুব সুন্দর, আর সবচেয়ে মজা হচ্ছে জানলা খুলে আপনি দেখতে পাবেন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটার জন্য আপনারা এই উত্তরবঙ্গ ঘুরতে আসেন। এই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা, এই দিক দিয়ে হচ্ছে সানসেট। এইসব জায়গায় আসুন, হোমস্টেতে 1-2 দিন রাত থাকুন, মানসিক স্ট্রেস কমে যাবে, আর মনের শান্তি হবে। আর যে পার্টনার থাকবে বা ছেলে মেয়ে থাকবে তাদের সঙ্গে বেশ খানিকটা সময় এনজয় করতে পারবেন। আপনারা ফ্যামিলি নিয়ে তাই আসুন। বলে আবার গার্লফ্রেন্ডদেরকে নিয়ে আনবেন না বা বয়ফ্রেন্ডদেরকে নিয়ে আনবেন না। আগেকার দিন যেরকম ছিল এখনকার দিন পাল্টিয়েছে। কেউ যদি মনে করে আমরা প্রাপ্তবয়স্ক তরুণ তরুণী, আমরা বিয়ের আগে বেড়াতে এসেছি বা আমরা বন্ধু হয়ে বেড়াতে এসেছি, আমরা একসঙ্গে থাকবো, ঘুরবো, মজা করব, সেটা তাদের জন্মগত অধিকার, এবং তাতে মানুষ অনেক হ্যাপি থাকে। বিয়ে করলে বরং সম্পর্কে মানে না, তিক্ত ওটা ধরে। ভুল। কেন না। বলুন তো, মানুষ বিয়ে করতে চাইছে না, একদমই না। লিভিং করতে যাচ্ছে। কেন বলুন তো, আজকালকার ছেলেমেয়েরা না দায়িত্ব নিতে জানে না। কেন দায়িত্ব নেবো না? ওরা কাউরিরই দায়িত্ব নিতে জানেন না। না একটা ক্লাসে বন্ধুর, তার যদি কিছু হয় তার হাতটা ছেড়ে দেবে না, তার বান্ধবী বা বন্ধুর, তারও দায়িত্ব নেবে না, তুই যা আর আরেকজন চলে আসবে। জীবন মানে এটা না। জীবন মানে প্রত্যেকটা স্টেপে লাইফের তোমাকে দায়িত্ব নিতেই হবে। যখন আমরা পড়াশোনা করি, পড়াশোনার দায়িত্ব, পড়াশোনাটা ভালো করে করা, তার সঙ্গে বন্ধু হবে, যে মানে ধরুন 2টো ছেলে বন্ধু, তার প্রতিও তোমার একটা সেম। বন্ধু নিয়ে ঘুরতে আসতে পারি, তো পারি, না বন্ধু নিয়ে নিশ্চয়ই পারি, ঘুরতে কেন পারি আসতে না? পারি, অবশ্যই পারি, কিন্তু সেটা মা বাবাকে বলে। ঠিক আছে, মা বাবাকে বলে এলাম আমি বন্ধুর সঙ্গে বেড়াতে কোনো যাচ্ছি। মা বাবাকে অ্যালাউ করবে বন্ধুদের সাথে? তুমি কি পলকে অ্যালাউ করবে? তোমরা সবসময় বলো যে একটা ছেলে মেয়ের সমান অধিকার, তাহলে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে অবিবাহিত অবস্থায় বেড়াতে আসলে কি প্রবলেম হয়ে যায়? না। আমি তো বুঝি না ভাই। খুশি এটা ভুলভাল ইনফরমেশন না। দিচ্ছে, একদম এই কথা শুনবে না, আমি না। বলে দিচ্ছি। আমার ছেলে যদি বলে বাবা আমি আমার এই বান্ধবীর সঙ্গে বেড়াতে যাচ্ছি, অবশ্যই হতে পারে সে কখনো 18, সে ছাড়বে না। প্রাপ্তবয়স্ক, কেন ছাড়বো না? আমি আমার যুগে পড়ে থাকলে তো হবে না। আগেকার দিনে মা বাবারা বিয়ে দিত 10 বছর 15 বছরের ব্যবধানে, কিন্তু আজকের দিন পাল্টিয়েছে। আমাদের অধিকার আছে আমাদের ভালো থাকার, এবং আমরা
না আমি যদি বন্ধুর ওটা সাথে ভালো আসি। থাক আর আমি বলছি আমি যদি আর বিবাহিত দুদিন না হতো আমি বন্ধু- আমার বন্ধুর সাথে আজ আসতাম। দুদিন এই বন্ধুর সঙ্গে, কাল দুদিন ওই বন্ধুর সঙ্গে। ওটা আলাদা জিনিস। তুমি যেটা কথাটা বলছো আজ এর সাথে কালোর সাথে, ওটা অন্য, ওটা ফ্রিকেল মাইন্ডের লোকজন। আমি বলতেছি ধরো তুমি আমার বন্ধু, আজকের দিনে দাঁড়িয়ে ধরো আমরা কলেজে পড়ি, তো আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা দুজন একটু বেড়াতে যাবো, বা আমরা হয়তো দুজনে চাকরি করি, দুজনে কোনো কোম্পানিতে চাকরি করি বা যে কোনো চাকরি করি, আমরা চলো চল তুই জানে বেড়াতে যাই, দুজনে আসবো, হাত ধরে ঘুরবো, আমরা বাইকে চড়ে মানে মজা করবো, আমরা পাহাড়ে উঠবো, ওটা কাঞ্চনজঙ্ঘা দেখবো। ওর মতামত, Why? আমার মতামত আলাদা। আমি বিয়ে ফিয়েতে বস বিশ্বাস করি না, আর আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি বিয়ে ভাই করতাম না। আমার এই বিয়ে জিনিসটাকে একদম বেকার লাগে। কেন বলুন তো, দায়িত্ব নিতে চাই না দায়িত্ব নেই, বিয়ের একটা বয়স আছে, আমার বয়সটা এখন বিয়ের বয়স নয়। আমি 23 বছর বয়সে বিয়ে করেছি, কিন্তু আমি মনে করি বিয়ে করলে ভাই 40-এর পরে করো, 40-45-এ করো। দিতে চাই না। দায়িত্ব নেবো না করো, তো আমি আমার বন্ধু দায়িত্ব নেবো না? সে যদি আমার সাথে আসে, তার কোনো প্রবলেম হলে আমি ইস্যু যাবো, নিশ্চয়ই যাবো। শোনো, এখনকার দিনে ছেলেরা মেয়েরা নিজেরাই দায়িত্ব নিতে পারে। শুধু লিভ টুগেদার বিশেষ করে, কেন অবশ্যই। বলুন দায়িত্ব নেব না? কেন দায়িত্ব নেবে না? দুজন সবাই এখনকার দিনে কাজে হয় ব্যস্ত। না। আমি যদি একটা গাছও আনি, গাছটাকে তাকে দায়িত্ব নিয়ে বড় করতে হবে। আমি যদি একটা ডগিকেও নিয়ে আনি, তার প্রতি আমার দায়িত্ব থাকে তাকে বড় করা, তাকে ভালো করা। যারা দম্পতি স্বামী স্ত্রী তারা কি ভালো আছে? সব জায়গাতে 80% কাপেল আনহ্যাপি, কারণ তারা মনে করেছে একটা সময় যে বিয়ে জীবনের শেষ কথা, বিয়ে করলে সবকিছু ভালো হয়ে যায়। ভুল কথা। যে বিয়েতে ভালোবাসা নেই সেই বিয়েটা অবৈধ, আর যেখানে ভালোবাসা আছে সেই পরকীয়াটাও বৈধ। বিয়ের আগে বেড়াতে যাওয়া আর বিয়ে করে বেড়াতে যাওয়া, এই নিয়ে তর্ক কিংবা ডিসকাশন আমাদের মধ্যে প্রায় হতে থাকে। আর এই সব কিছুর মাঝেই মনে পড়ল এখনও অবধি লাঞ্চ করাই হয়নি। আর আমাদের লাঞ্চের আয়োজন করা হয়েছিল আরেকটি হোমস্টেতে। আমাদের সেখানেই প্রথমে থাকার কথা ছিল, কিন্তু শেষ সময় এসে ওখানে বুকিং পাইনি। কেমন লাগছে? দারুণ লাগছে। খাওয়া দাওয়ার তো দুর্দান্ত আয়োজন। নাম্বার ওয়ান। আমি তো ভাবছিলাম যে কাশ্মীরের আমি হাউস বোটে চলে এসেছি, তারপরে দেখলাম না ঠিক আছে, তারপরে চশমাটা খুলি দেখি, না দেখলাম না এখানে কিচেন রয়েছে। এরকম আপনাদের কটা ডাইনিং রয়েছে? এখানে আর একটা, এখানে একটা। দুটো ডাইনিং রয়েছে। বল তাড়াতাড়ি। গুন্দ্রু, গুন্দ্রু এটা ফেমাস দার্জিলিং কালিম্পং ফেমাস। দার্জিলিং কালিম্পংয়ের ফেমাস ডিশ, এটা হচ্ছে গুন্দ্রু। আর এইটা এই আইটেমটা ছিল মূলো দিয়ে তৈরি লোকাল একরকম আচার। এদিকে রয়েছে কুমড়ো, আলু ভাজা, মানে উপরেও আর এই ফার্মে দেশি চিকেন। এটা কিন্তু এনাদের এখানকার ফার্মে আর কি, ফার্মেরই চিকেন, দেশি চিকেন। আর এইদিকে রয়েছে ডাল, যেটা আমার ভীষণ পছন্দের ডাল, খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে টাজিয়ে দিয়েছে। আলু ভাজা রয়েছে ওদিকে, কাঁসার যে থালা তাতে কিন্তু ভাত দেওয়া হয়েছে। গুন্দ্রুটা দেখতে একটা মোচার মতো, আমি সানগ্লাস পরে বুঝতে পারছিলাম না, একটা মোচা স্টাইলের। শুকনো শাক, ঝাল সাংঘাতিক, ধনিয়া পাতা দেওয়া মুসুরির ডাল। পাহাড়ের হোমস্টেতে ডাল ভাত তো স্বাদ নতুন করে কিছু বলার নেই, দুর্দান্ত। একটু গ্রেভি নিয়ে এর সাথে বেশ মাখো মাখো, কিছু আলাদাই টেস্ট। খাওয়া দাওয়া খুব ভালো খেলাম, কিন্তু তার থেকে সুন্দর হচ্ছে পরিবেশ। আমরা থাকবো অ্যাকচুয়ালি অন্য হোমস্টেতে, এখানে যেহেতু বাকি বললাম জায়গা পাইনি, কিন্তু এনার সাথে কথা বলছিলাম, তো বললো যে রাত্রে এখানে আসুন, রাত্রে মাটনের ব্যবস্থা করেছি, পাহাড়ি মাটন তো হবে রাত্রে, তাহলে মাটন। শুধু ভালো খাওয়া দাওয়া বললে কোথাও কম বলা হবে, কারণ এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও দুর্দান্ত। এনাদের এই হোমস্টেতে একটা সুইস কটেজ আছে, যেটাতে আমি বুকিং পাইনি, কিন্তু এই রুমটা এতটাই সুন্দর যে এর টানে হয়তো আরও একবার ছুটে আসবো এই হোমস্টেতে। মানে ঘুম থেকে উঠে আর হাঁটার দরকার নেই, বিছানা থেকে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা। এই দেখুন সামনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। ঘরটা এত সুন্দর করে ডিজাইন করা, এই খাটে দুজন, এটা খাট নয়, এটা সোফা টাইপেরই, সোফা কাম খাট যাকে বলে, এখানেও শোয়া যাবে। এখানে রয়েছে সামনে দুটো চেয়ার টেবিল, যেখানে বসে বসে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘার সাথে গল্প করা যাবে। এখানেও রয়েছে অ্যাটাচ টয়লেট, কি সুন্দর, অসাধারণ। ওইদিকেও জানলা রয়েছে। অনেক গাছ আছে, পলি হাউস করে গাছগুলোকে রাখা হয়েছে। তারপরে হচ্ছে করকনাথ দেখলাম, তো রুমটায় থাকতে পারলে ভালো হতো, জাস্ট পাইনি, তো কি হচ্ছে নেক্সট টাইম চেষ্টা করবো। সুভিনিয়ার শপও আছে এখানে, কিন্তু ঘর সাজানোর জন্য বা কাউকে উপহার দেওয়ার জন্য জিনিসও কিন্তু আপনারা কিনতে পারবেন। কারণ অনেক সময় মার্কেট দূর হয়ে যায়, অনেক সময় মার্কেটে গিয়ে হয়তো গিফট পান না, বা যেখান থেকে কিছু নিয়ে যাবেন আপনার প্রিয়জনকে উপহার দেবেন, তো এখানে কিন্তু ওনারা ব্যাগ, তারপরে এরকম কাপ যেগুলো আমরা সিকিমে দেখতে পাই, তো সেরকম কিন্তু এখানে ওরা সেল করেন। তো আপনারা কিন্তু এখান থেকে কোনো কিছু চাইলে কিনে নিয়ে যেতে পারবেন আপনাদের ঘর সাজানোর জন্য বা আপনাদের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে এই হোমস্টেতে ফিরে এসে দেখি আমাদের ঘরে নতুন এক অতিথির আবির্ভাব হয়েছে। ও কখনো ক্যাট হাতে নিয়ে দেখেনি। আমাদের বাড়িতে এমনি একটা ক্যাট আসে, তাকে পল খাবার টাবার দেয়, কিন্তু এখানে এসে এইভাবে ও ক্যাটটাকে পেয়েছে, আর ক্যাটটা ওকে দেখে অবাক হয়েছে, ও ক্যাটটাকে দেখে অবাক হয়েছে। আর জানা টালা পল তাড়াতাড়ি বন্ধ করেছে যাতে ক্যাট আবার পালিয়ে না যায়। কিটিকে আদর কর পল, ট্রেনে করে নিয়ে যাবো, কামরূপে নিয়ে যাবো, ঠিক আছে। কিটিকে জিজ্ঞেস কর যাবে কিনা, ওকে প্রশ্ন কর, পড়ে যাবে, কিটি পড়ে যাবে। শেষ বিকেলে আমি আর পল ব্যস্ত হয়ে পড়লাম আমাদের নতুন অতিথির সাথে আদর আপ্যায়নে। এই সব কিছুর মাঝেই কখন যেন বিকেল ফুরিয়ে সন্ধে হলো, পাহাড়ে রাত নামলো, সেই সঙ্গে নেমে গেল তাপমাত্রার পারদ। পাহাড়ের এই গ্রামগুলো সন্ধে নেমে যাওয়ার পর বড্ড নিঝুম, দার্জিলিং কিংবা গ্যাংটকের মেল রোডের সাথে যেগুলোর তুলনা চলে না। জুনিয়র এই মুহূর্তে বসে গেছে
তার প্রিয় খাবার গরম গরম চিকেন পকোড়া নিয়ে। তুই পকোড়া নিয়ে এসছিস না? ও আর জিমি ভাই দুজনে গিয়ে পকোড়া নিয়ে এসছে, তাই তো? রাত তখন 10টার কিছু বেশি হবে। আমরা ডিনার করতে চলে এলাম সেই হোমস্টেতে যেখানে লাঞ্চ করেছিলাম। ঠান্ডা চরম, খাবার দাবার গরম। আমাদের পল পৌঁছে গেছে ডিরেক্ট রান্নাঘরে, ভুলে এনি টাইপ অফ সরম। ওদিকে ঝর্ণা দিয়ে জল পড়ছে চরম চরম। তুই ক্যাটকে না খাইয়ে চলে এলি? ক্যাটটা আছে যে একা একা, ক্যাট কি খাবে রাতে? চিকেন পকোড়াগুলো। আচ্ছা, সোনা মানে কি? নো, দিস ওয়ান মাই ফোন। আইফোনে গেম খেলে আইফোনটাকে শেষ করে দে। এদের মায় ছায় ভালোবাসার মধ্যে একটাই কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে ফোনে গেমস খেলা। আমরা ওই হোমস্টেটা রয়েছি, কিন্তু আমাদের কিন্তু সমস্ত খাওয়ার দাওয়ার আয়োজন এখানে। লাঞ্চ এখানে করেছিলাম, তারপরে যে চিকেন পকোড়া খেয়েছিলাম সেটা এখান থেকে গিয়েছিল, আবার রাতের খাবার কিন্তু এখানেই। এই হচ্ছে আমাদের 3 জনের জন্য স্পেশাল মাটন। যারা আপনারা হোমস্টেতে খাওয়া দাওয়া করছেন তারা সবাই জানেন যেখানে কিন্তু খাবার দাবারগুলো খুব সিম্পলের উপরে রান্না করা হয়, যেখানে তেল মশলা একদম কম থাকে। তো এই মটনটা কিন্তু হচ্ছে লোকাল, শিলিগুড়ি থেকে আনা নয়। এই হোমস্টেতেও কিন্তু অন্যান্য হোমস্টের মতোই প্যাকেজে থাকবে হচ্ছে দুপুরে থাকবে হচ্ছে ডিম, রাতে থাকবে হচ্ছে চিকেন, নর্মাল চিকেন। এবার আমি যে দুপুরবেলা এখানে দেশি মুরগি খেয়েছিলাম, তো দেশি মুরগির জন্য কিন্তু এদের এখানে যে ফার্ম রয়েছে সেই ফার্ম থেকে দেশি মুরগি নিতে হবে। কেজি হচ্ছে 450 টাকা, রান্না করার চার্জেস হচ্ছে 250 টাকা। এবার ওরা বললো যে যেহেতু দুপুরে আমি চিকেন রান্না করে নিচ্ছি, আমি ওদের দুপুরের প্যাকেজের ডিমটা বা মানে মাছটা বা চিকেনটা নিচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু কিছু টাকা মাইনাস করে দেয়। আর মাটন যদি আপনারা খেতে চান তাহলে মাটনও কিন্তু আপনারা এক্সট্রা এখানে বলতে হবে যে আমরা এক্সট্রা মাটন নেব। সেক্ষেত্রে ওরা 500 বা 1 কেজি মাটন আপনি কিনলেন, এখানে কেনার পরে এখানে দিলে ওরা রান্না করে দেবে। সেক্ষেত্রেও ফুড মানে কুকিং চার্জেস কিছু লাগবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তাড়াতাড়ি চলে গেলাম ঘুমের দেশে, কারণ আগামীকাল সকালে তাড়াতাড়ি ওঠাটা ভীষণ জরুরি। 10 নভেম্বর 2024 জিমি ভাই দিয়েছে ডাক, আর ঘড়ির কাঁটা বলছে সময় সকাল 6:05। আর বারান্দায় পা রাখার পর সামনে কাঞ্চনজঙ্ঘার এরকমই কিছু ধাঁচ। তুমি যখন দার্জিলিং গিয়েছিলে তুমি তো টাইগার হিল যাওনি সকালবেলায় আমার সাথে, যখন 1 জানুয়ারি গেছিলাম। তো আজকে দেখো কাঞ্চনজঙ্ঘাকে এত কাছ থেকে দেখছো, তা ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে পরিষ্কার। টাইগার হিলে আমরা যাই কাঞ্চনজঙ্ঘা দেখতে সকালবেলায় ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে, অথচ এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমরা উত্তরবঙ্গের বিভিন্ন যে অফবিট ডেস্টিনেশনগুলো রয়েছে, বিভিন্ন রকম গ্রাম রয়েছে, কালিম্পংয়েও রয়েছে, ওদিকে দার্জিলিংও রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, তো সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে আমরা দেখতে পাই। আর এই সকালে টেম্পারেচার 15 ডিগ্রি। আমি ভাবছি এত ঠান্ডা কেন লাগছে, এমনিতে কম্বলের মধ্যে ঘুমিয়েছিলাম, তো এমনিতে শরীর গরম থাকে, বাইরে যখন এসছি ঠকঠক করে কাঁপছি, এত ঠান্ডা কেন লাগছে। টেম্পারেচার 15 ডিগ্রি, দেখো 15 ডিগ্রি, ভালো ঠান্ডা, ঠান্ডা লাগছে তো। শুধু তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘাই নয়, এই পাহাড়গুলোর আশপাশ দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে তিস্তা নদী, যার উপর জমে রয়েছে মেঘ। এই সকালে ক্যামেরা হাতে আমাদের সবার চোখ যখন কাঞ্চনজঙ্ঘার দিকে, তখন একবার ঘরে উঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম আমাদের জুনিয়রের কি আপডেট রয়েছে। কিটি যে ঘরে এসেছিল, কিটি তোর কাছে ঢুকে গেছে নাকি? দেখ তো লেবের মধ্যে কিটি আছে নাকি, তাড়াতাড়ি দেখ। নাই? তুই কনফার্ম? গানটা চালিয়েছি, শুনতেই পাচ্ছেন এই গান, সামনে পাহাড়, কাঞ্চনজঙ্ঘার মেঘ, সকালটা অন্যরকম। হোমস্টে থেকে দিলছোড়া দূরত্বেই সকালের কাঞ্চনজঙ্ঘা আর মেঘের নিচে বয়ে চলা তিস্তার অসামান্য রূপ দেখলাম বললে ভুল হবে, বরং উপভোগ করলাম যতক্ষণ না সূর্য তার আলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। কি করছো, রাস্তায় বসে আছো কেন? রাস্তায় বসে বসে যে সূর্যের আলোটা আসে না, ওটাই গায়ে লাগাচ্ছি। আচ্ছা আচ্ছা, সূর্য প্রণাম করছো পেছন থেকে? সূর্যের আলোটাই গায়ে লাগাচ্ছি। বিছানা ছেড়ে মনে হচ্ছে রাস্তায় এসে বসি, তার কারণটা হচ্ছে এই যে আলো, এই যে সূর্যটা আস্তে আস্তে উঠছে, তার যে বিকিরণ, তার যে তেজ আমাদের শরীর স্পর্শ করছে। আর ঠান্ডা তো রয়েছে, সকালে আমি বলেছিলাম যে এখানকার টেম্পারেচার এখন 15 ডিগ্রি, অবশ্য বেলা বাড়লে টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তা 15 ডিগ্রিকে ধরে যদি আমি এগিয়ে চলি এবং এই যে সূর্যের আলো গায়ে এসে পড়ছে, ঠান্ডা গরমের যে অদ্ভুত একটা অনুভূতি, অদ্ভুত একটা সংমিশ্রণ, তো সেক্ষেত্রে কিন্তু আজকের এই দিনটা, আজকের এই সকালটা বা আজকে আমাদের প্রোগ্রামের শেষ দিনে এসেও মানে বলে না শেষ থেকে শুরু, তো শেষ থেকে শুরুটা কিন্তু বা শুরু থেকে শেষটা কিন্তু বেশ ভালোই হচ্ছে। বড় আশা করে এসেছি গো।
সময় ঘড়ি বলছে সকাল 9:58, আর এবার সময় এসেছে এই হোমস্টে থেকে বিদায় নেওয়ার, এখান থেকে চেক আউট করার। আর স্বভাবতই যে কোনো বিদায় সবসময় একটু বিষাদেরই হয়। আজকের বিদায়ের সঙ্গে বিষাদ যেন একটু বেশি জড়িত। কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি, সুন্দর প্রকৃতি পেয়েছি, এতে যেমন মন উদ্ভাসিত, তেমনি বিদায় কিন্তু আজকে মন কোথাও যেন ব্যথিত। কারণ আজকে এই বিদায় জানাতে হচ্ছে শুধু হোমস্টেকেই নয়, প্রকৃতিকেই নয়, সেই সাথে আমাদের এই ছোট্ট কিটিকে। কিটি এখন ঘুমিয়ে পড়েছে। টাটা কিটি, খুব ভালো থেকো। আবার যখন পরে আসবো তখন দেখবো তুমি অনেক বড় হয়ে গেছো। খুব তুমি ভালো থেকো। আই লাভ ইউ কিটি। খুব ভালো থেকো বাবু। উপায় থাকলে আমি কিটিকে সাথে নিয়ে যেতাম, বাট উপায় নেই, কারণ আমাদের বাড়িতে ওকে দেখার মতো কেউ নেই। আর এখান থেকে কোনো প্রাণীকে নিয়ে যাওয়ার মতো হয়তো কোনো উপায় নেই। আর আমাদের ম্যাডাম আজকে মনে হচ্ছে পাটিয়ালা পড়েছে। আরে তুই এলি, তুই কিটিকে গুড বাই বাই বললি না কিটিটাকে? কিটি ঘরে ঘুমাচ্ছে, ওকে সাথে নিয়ে যাবো। কোথায়? ওকে বহরমপুর নিয়ে যাবে কিটিকে? হ্যাঁ হ্যাঁ, তুই ফোনই ঘাট। এখান থেকে যাওয়ার আগে ব্রেকফাস্ট করতে হবে। আমরা ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে আলু সেদ্ধ ভাত, গরম গরম ভাত, তার মধ্যে রয়েছে ঘি, এদিকে রয়েছে একটা আচার টাইপের কিছু, ঘুগনি রয়েছে, যেটা ওদের ব্রেকফাস্টে নর্মালি থাকে। আর সেই সঙ্গে রয়েছে আলু মাখা আর এক্সট্রা আলু আর লঙ্কা। না, আমরা এই ব্রেকফাস্টটা আলাদা করে দিতে বলেছি যে আমরা পাহাড়ে এসে সেদ্ধ ভাত খাবো। আমি জানি না আমার মুখ মিষ্টি কিনা, কিন্তু এই যে আলু মাখে খাচ্ছে, আলুটাও মিষ্টি আর ঘিটাও স্বাদও দুর্দান্ত। এই যে জিমি ভাই, আলু শুদ্ধ ভাত, আলু শুদ্ধ ঘি ভাত তো ঠিকই আছে, তবে একটা আইটেম ট্রাই না করলেই না, সেটা হচ্ছে এখানকার ঘুগনি, যেটা এদের ব্রেকফাস্টে থাকে। ঘুগনিটা অসাধারণ। এটা হচ্ছে এখানকার দেশি ডিম, দেশি মুরগির ডিম। ডিমের কুসুমটা দেখুন কি সুন্দর। ফুড ব্লগ করার জন্য শুধু বিরিয়ানি নয়, আলু সেদ্ধ ভাতও কাফি। কখনো রুম থেকে, কখনো বা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে যাদের মন ভরবে না, তারা এরকম পলের মতো উঠে যেতে পারেন গাড়িতে। না, ওখানে উঠেছিস কেন? ফোন দেখার জন্য না কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য? ওখানে উঠে কটা ছবি তুললি কাঞ্চনজঙ্ঘার তুই? হ্যাঁ, ওখানেই থাক, তোকে নামতে হবে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার সঙ্গে দেখা হলো, একদম ভালো লাগলো। একদম, আমি আসবো, অবশ্যই আসবো, অবশ্যই আসবো। থ্যাংক ইউ। আমারও খুব ভালো লেগেছে জায়গাটা এসে, এত সুন্দর জায়গা, মানে এত সুন্দর করে সাজিয়েছেন, জিনিসটাকে মেনটেন করেছেন, আর অর্গানিক খাবার দাবার সত্যি খুব ভালো। মানে আমি অন্তত এটুকু বিশ্বাস করি, আমার ভিডিও দেখার পরে মানুষের ভালো রেসপন্সও আসবে, এবং সেই সাথে যারা এখানে আসবে এই ভিডিও দেখার পরে, তারা ভালো রকম একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবে, মানে এইটুকুই মনে করি। আমি যদিও আপনার এখানে থাকতে পারলাম না, আপনার মামার ওখানে ছিলাম, ওটাও বেশ ভালো লেগেছে আমার, কিন্তু পরের বার যখন আমি আসবো তখন আপনার ওই সুইচ কটেজে থাকবো, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ভালো, একদম আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা একটু ছোট্ট আমার পক্ষ থেকে উপহার, একটা লোকাল সব। একদম ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লাস উনি হচ্ছেন ব্যাংকে চাকরি করতেন, তো সমস্ত কিছু ছেড়ে উনি এখন এই নিজের ফার্মটাকে ভালোবেসে তৈরি করছেন। ম্যাডামকে দেখো, ম্যাডাম হচ্ছে কেভিকে এসএমএস, মানে তোমার ডিপার্টমেন্টের লোক। আমি ইকোনমিক্স নিয়ে পড়েছি, উনি তো এগ্রিকালচার। আর এখান থেকে বিদায় নেওয়ার আগে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো হচ্ছে ট্যুর কিংডমকে, শেখরকে। থ্যাংক ইউ শেখর, মাত্র 72 ঘন্টার মধ্যে এত সুন্দর একটা প্রোগ্রাম ম্যানেজ করে দেওয়ার জন্য। সত্যি কথা বলতে মানে থ্যাংক ইউ, মন থেকে থ্যাংক ইউ, এত সুন্দর একটা প্রোগ্রাম ম্যানেজ করে দেওয়ার জন্য আমি খুবই প্লিজড। আর গল্পের শেষ পর্বে এসে যাকে ক্রেডিট না দিলে নেই হচ্ছে জিমি ভাই। জিমি ভাইয়ের সঙ্গে তোমার বহুদিনের সম্পর্ক, আপনারা সব ব্লগে দেখেন। আবারও যখন পাহাড়ে আসবো, আবারও জিমি ভাইয়ের সঙ্গে আসবো, কিন্তু জিমি ভাই আজকে আমার সঙ্গে হয়তো এনজিপি পর্যন্ত যেতে পারবে না, কারণ জিমি ভাইয়ের কি আছে, বাড়িতে বিয়ে আছে, জিমি ভাইয়ের ভাগ্নের আর কি ওই আশীর্বাদ রয়েছে। তো জিমি ভাই আমার সঙ্গে এনজিপি যেতে পারবে না, তো আমাকে অন্য কোনো গাড়িটা অ্যারেঞ্জ করে দেবে। তো জিমি ভাইকেও ট্রাভেল উইথ কৌশিক পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আমাদের দেখা হবে, আবারও আমরা ফিরবো নতুন গল্প নিয়ে এই পাহাড়ে। সঙ্গে থাকবে জিমি ভাই এবং সেই সাথে আপনারা সবাই। এই রাস্তা চলে যাচ্ছে ডেলো পার্কের দিকে। হোমস্টের খুব কাছেই রয়েছে ডেলো পার্ক। এই দিকে রাস্তা, ডান দিকে রাস্তা চলে যাচ্ছে ডেলো পার্কের দিকে। ইচ্ছা ছিল যে ডেলো পার্কে যাব, একটু ওই প্যারাগ্লাইডিং করবো, বাট ও প্যারাগ্লাইডিং করবে না। আর এমনিতে আজকে লেট হয়ে গেছে, 11টা বেজে গেছে, কারণ এনজিপি পৌঁছানোতে সময় লাগে। রাস্তায় কোথায় কি জ্যাম আছে না আছে, ট্রেনের ব্যাপার। আমরা এই মুহূর্তে রয়েছি কালিম্পংয়ের মঙ্গলধামে। মঙ্গলধাম থেকে জিমি ভাইকে বিদায় দিতে হবে, এবং আমরা আরেকটা গাড়ি জিমি ভাই ব্যবস্থা করে দিয়েছে। তো এই গাড়ি করে আমরা যাব হচ্ছে নিউ জলপাইগুড়ি। मुलाकात होगा आपसे, तो अलग रिश्ता बन चुका है পাহাড় के साथ সমতল কা। সময় সকাল 1:39, দুটো নিউজ আছে, একটা গুড নিউজ, একটা ব্যাড নিউজ। গুড নিউজটাকে দিয়ে দিই, আমরা সেবক ব্রিজ পার করে এসেছি, মানে সেবকের রেলগেট পার করে এসেছি। এবার শিলিগুড়ি জংশন টাইমেই চলে এসেছি। রাস্তায় সেরকম কোনো জ্যাম এখন অবধি পাইনি, যেটুকু জ্যাম পাবো শিলিগুড়ি গিয়েই পাবো। মোট কথা টাইমে এনজিপি ঢুকতে পারবো। আর ব্যাড নিউজ হচ্ছে যে আমাদের যে আজকে ট্রেন ছিল কামরূপ এক্সপ্রেস, বিকাল 5:35 এনজিপি থেকে খাগড়াঘাট যাওয়ার, চার্ট প্রিপেয়ার হয়ে গেছে, টিকিট কনফার্ম হয়নি। এই টিকিটটা মোটামুটি আমার কাটা ছিল প্রায় সেপ্টেম্বর মাসে, মানে 1 মাস আগের টিকিট কনফার্ম হয়নি। তাহলে বুঝতেই পারছেন কী অবস্থা। আজকে এমনিতেও ট্রেনে খুব চাপ, তবে আমার মধ্যে একটু কনফিডেন্স ছিল এটা হয়তো কনফার্ম হয়ে যাবে। আমি গতকাল তৎকালে টিকিট মারিনি, বাট
ভেঙে চুরমার হয়ে গেছে। এই যে টুনির মা, আজকে কামরূপের টিকিট কনফার্ম হয়নি, 1 মাস আগে কাটা টিকিট। অন্য কোনো ট্রেনের টিকিট নেই, বাস ভাড়া প্রায় 3,500 টাকা করে পার হেড বহরমপুর পর্যন্ত শিলিগুড়ি থেকে। তো কী করে বাড়ি ফিরবো কিছু আইডিয়া আছে? চলো তো উঠি, তারপরে দেখা যাচ্ছে। এখন বাজে হচ্ছে 2:01 কি করবো? চলো না উঠো, তারপরে দেখা যাচ্ছে। সময়বেলা 3:50 ভিড়ে ঠাসা প্ল্যাটফর্ম, আর পেয়ে গেছি তিস্তা তোরসার দর্শন। গল্পের শেষটা একটু অন্যরকম। তিস্তাতে কারেন্ট রিজার্ভেশন করেও টিকিট ওয়েটিং ছিল। তবে নিজের অভিজ্ঞতা দিয়ে একটা আশা ছিল যে কোনো না কোনো স্টেশন থেকে একটা সিট ম্যানেজ হয়ে যাবে। অন্তত এইটুকু পরিচিতি আমার রয়েছে, আর যা ফাইন লাগবে সেটা দিয়ে দেবো। চলো আজ একটা লাস্ট ট্রাই করে নিই, বাকিটা ক্রমশ প্রকাশ্য। কি হয় দেখা যাচ্ছে। কোনো টিকিটই নেই। এসি নন এসি? কি নন এসি? নন এসি। সময় বিকাল 4টে, তিস্তা তোরসা এক্সপ্রেস ছেড়ে দিল এনজেপি স্টেশন। এখনও ভেতরে যাইনি। টিটি সাহেবের সাথে কথা বললাম, বললো উঠুন, দেখছি, দেখা যাক কী করা যায়। অদ্ভুতভাবে ওই দিন ওই ট্রেনের কামরাতে আমার দুজন দর্শক বন্ধুও ছিলেন, যারা তাদের একটা সিট আমাদের ছেড়ে দিয়েছিলেন। না হলে সত্যি চাপ হতো, কারণ সেদিন ট্রেনে অনেকের ওয়েটিং টিকিটই কনফার্ম হয়নি। কুচবিহারের দর্শক বন্ধু ওই ট্রেনে আছে, আর আমি যে আজকে এই জার্নিতে জায়গাতে বসতে পেরেছি সেটা ওরই সিট, ওই আমাকে আর কি ভালোবেসে বসতে দিয়েছে। নাহলে এরকম জার্নিতে পল আছে, পলের মা আছে, তো আজকে সিট পাওয়াটা একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, ও হেল্প করেছে, ওর জন্য ওকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। সত্যি খুব আনন্দিত, যাকে মানে মোবাইলে দেখে আমরা রাত কাটাই দিতাম, তার সাথে আজকে দেখা, জীবনে ভাবতে পারিনি কোনোদিন দেখা হবে। দাদার সাথে দেখা খুব ভালো লাগলো। আর দেখা তো হবেই, কারণ আমিও তো কদিন পরে কুচবিহার যাচ্ছি। আমার তো স্টুডেন্ট গ্রুপ ট্যুর আছে 21 তারিখে, তো আমি তো ফিরবো কুচবিহার হয়ে, তখন একবার কুচবিহারের ব্লগও হবে, আর কুচবিহারের দর্শক বন্ধুদের সঙ্গে দেখা হবে। সমস্ত আপডেট থাকবে ইনস্টাগ্রামে, কাইন্ডলি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবেন, যাতে আপনাদের সাথে কোনো একটা জায়গায় দেখা আলটিমেট হয়ে যায়। দেখুন এখানে আমাদের সিট নাম্বার আছে। কি আছে? মালদা পৌঁছায়নি, কটার সময় পৌঁছাবে? 8:30 PM এ। দিয়ে কী করবে মালদাতে গিয়ে? বিরিয়ানি খাবো। কার জন্য? কি খাবার অর্ডার করেছিস তুই? ঠান্ডা না গরম? ঠান্ডা। ট্রেন আজকে আমাদের অনেকটা অ্যাডভান্স মালদা টাউন পৌঁছেছে। কামরার ভেতরে মারাত্মক ঠান্ডা, কামরার বাইরের ওয়েদারটা মনে হচ্ছে বেশি ভালো। আমার বাড়ি কোথায় বলো তো? আইকন না কটনতলা। কদমতলা? মালদা তুই চিনিস নাকি? আমার বাড়ি হচ্ছে তোমাদের বাড়ি ওইখানে, ঠিক আছে? আমার জঙ্গিপুর বাড়ি। জঙ্গিপুর না, নিমদিতা। ওর বাড়ি তো বহরমপুর। ও ওইসব চেনে না। মালদা থেকে আমার দর্শক বন্ধু পলের জন্য বিরিয়ানি নিয়ে এসছে। আমি ওকে বলছিলাম ইনস্টাগ্রামে, না সবসময় ছিল, দর্শকরা না থাকলে ক্রিয়েটার কি করে থাকবে। খুব ভালো লাগে। আমি তোমার বাংলাদেশের থেকেই ব্লগটা দেখি, খুব বাংলাদেশের যে নদীগুলো দেখেছিল না, অপূর্ব একদম, এক কথা। ওখান থেকেই আমি যে মানে দেখা শুরু করেছি, মানে ট্রেন সম্বন্ধে জ্ঞান সব কিছু তোমার কাছ থেকেই পাওয়া। ভালো লাগে। ভয় লাগছে? না সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে ফারাক্কা ব্যারেজে, ওটা সিগন্যাল নাই। আর পল আমাদের এটা উল্টো গেছে একদম। পল একদম আমাদের এক্সাইটেড হয়ে পুরো দরজার ধারে চলে এসছে। আরে আরে এরকম করিস না, ছেলে যা সাংঘাতিক না। ফারাক্কা ব্যারেজ পার করার সময় পল বারবার বলছিল ওই ব্যারেজের জলে সুইমিং করব। ফারাক্কা ব্যারেজে কি করবি? সুইমিং? হ্যাঁ, সুইমিং করতে পারবি? আর না পারলে মরবো আমি। পলের সঙ্গে টুকটাক কথোপকথন আর মজা ঠাট্টার মধ্যে দিয়েই সময় ফিরিয়ে গেল। সেই সাথে আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস পৌঁছে গেল আমাদের গন্তব্য খাগড়াঘাট স্টেশনে। সময় রাত 11:18। তিস্তা তোরসা এক্সপ্রেস আমাকে খাগড়াঘাট নামিয়ে দিয়ে চলে গেল তার গন্তব্য শিয়ালদার দিকে। আর সেই সাথে আমি শেষ করলাম আরও একটা জার্নি, শুরু করব পরবর্তী জার্নি আবারও কোনো না কোনো স্টেশন থেকে। ফিরবো নতুন কোনো গল্প নিয়ে। সমুদ্র হলো, পাহাড় হলো, এবার হবে হচ্ছে মরুভূমি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে। টাটা, গুড নাইট।